বৈযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব রুশ সাহিত্যিক আন্তন চেখভের বিখ্যাত গল্প কেরানির মৃত্যু। অপরূপ এক রাতে নামকরা কেরানি ইভান দমেত্রিস চেরভিয়াকভ স্টলের দ্বিতীয় সারিতে বসে অপেরা গ্লাস দিয়ে লা ক্লশে দ্য কার্নিভেল অভিনয় দেখছিলেন। মঞ্চের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হচ্ছিল মরজগতে তার মতো সুখী বুঝি আর কেউ নেই। এমন সময় হঠাৎ হঠাৎ কথাটা বড় একঘেয়ে হয়ে পড়েছে, কিন্তু কি করা যায় বলুন? জীবনটা এতই বিস্ময়ে ভরা যে কথাটা ব্যবহার না করে লেখকের গত্যন্তর নেই। সুতরাং হঠাৎ ওর মুখখানা উঠল কুঁকড়ে, চক্ষু শিবনেত্র, শ্বাস অবরুদ্ধ, এবং অপেরা গ্লাস থেকে মুখ ফিরিয়ে সিটের ওপর ঝুঁকে পড়ে হ্যাঁচো অর্থাৎ হাঁচলেন। হাঁচার অধিকার অবশ্য সকলেরই আছে, এবং যেখানে খুশি। কে না হাঁচে? চাষি হাঁচে, বড় দারোগা হাঁচে, এমনকি প্রিভি কাউন্সিলররা মাঝে মাঝে হাঁচে। হাঁচে সবাই। কাজেই চেরভিয়াকভ একটু অপ্রতিভ না হয়ে পকেট থেকে রুমাল বার করে নাক মুছলেন এবং সভ্য ভব্য মানুষের মতো আশপাশে তাকিয়ে দেখলেন কারো কোনো অসুবিধা হলো কিনা। আর তাকাতে গিয়েই বিব্রত হতে হলো তাকে, কেননা চোখে পড়ল ঠিক তার সামনে প্রথম সারিতে একটি খর্বকায় বৃদ্ধ দস্তানা দিয়ে টেকো ব্রহ্মতালুটুকু এবং ঘাড়খানা সযত্নে মুছে বিড়বিড় করে কি যেন বলছেন। বৃদ্ধটিকে চেরভিয়াকভ চিনতে পারলেন। তিনি ছিলেন যানবাহন মন্ত্রী দপ্তরের বেসামরিক জেনারেল ব্রিঝালভ। চেরভিয়াকভ ভাবলেন, সর্বনাশ, ওর মাথার উপরেই হেঁচে ফেলেছি তাহলে। উনি অবশ্য আমার বড় সাহেব নন, তবু কাজটা খারাপ হয়ে গেল, ক্ষমা চেয়ে নেওয়া দরকার। একটু কেশে চেরভিয়াকভ সামনে ঝুঁকে জেনারেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বললেন, মাফ করবেন স্যার, হেঁচে ফেলেছি অনিচ্ছায়। ঠিক আছে ঠিক আছে, ভগবানের দোহাই আপনি আমায় মাফ করুন। আমি মানে ব্যাপারটা ঠিক ইচ্ছে করে ঘটেনি। কি জ্বালা, থামুন দেখি, শুনতে দিন। কিঞ্চিত হতভম্ব হয়ে চেরভিয়াকভ বোকার মতো হাসলেন। তারপর মঞ্চের দিকে চোখ ফিরিয়ে অভিনেতাদের দিকে তাকাতে লাগলেন। তাকালেন বটে, কিন্তু কিছুতেই আর মরজগতের সবচেয়ে সুখী মানুষটি বলে নিজেকে ভাবতে পারলেন না। অনুশোচনায় মরে যাচ্ছিলেন তিনি। ইন্টারভালের সময় হতে চলে এলেন ব্রিঝালভের কাছে। একটু ইতস্তত করে সংকোচ কাটিয়ে গুই গুই করে শুরু করলেন, আপনার গায়ের ওপর তখন হেঁচে ফেলেছিলাম স্যার, আমাকে মাফ করুন। মানে ব্যাপারটা আমি ঠিক ইচ্ছে করে করিনি। জেনারেল বললেন, ও তাই নাকি? আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু আপনি কি এমনি ঘ্যান ঘ্যান করতেই থাকবেন? নিচের ঠোঁটটা অধৈর্যে বেঁকে উঠল তার। চেরভিয়াকভ কিন্তু জেনারেলের দিকে অবিশ্বাস ভরে তাকালেন। তার মনে হলো উনি তো বলে দিলেন ব্যাপারটা ভুলে গেছেন, কিন্তু কই, ওর চোখ মুখ দেখে তো ভালো ঠেকছে না। আসলে আমার সঙ্গে কথা কইতেই উনি নারাজ। ব্যাপারটা ওকে বুঝিয়ে বলতেই হবে যে ওটা আমি ইচ্ছে করে করিনি। এ হলো গিয়ে একটা প্রাকৃতিক নিয়ম। নইলে উনি হয়তো মনে করবেন আমি বুঝিবা ওর গায়ের ওপর থুতু ফেলতেই চাইছিলাম। এখন সে কথা যদি বা নাও ভাবেন, পরে যে ভাববেন না তার ঠিক কি? বাড়ি ফিরে চেরভিয়াকভ তার অশিষ্ট আচরণের কথা স্ত্রীর কাছে খুলে বললেন। মনে হলো স্ত্রী যেন বিশেষ গুরুত্ব দিলেন না। প্রথমে অবশ্য তার স্ত্রীও একটু ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু যেই শুনলেন ব্রিঝালভ ওদের অফিসের কর্তা নন, অমনি নিশ্চিন্ত হয়ে গেলেন। তবু পরামর্শ দিলেন, তা যাই হোক, ওর কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত, নইলে উনি হয়তো ভাববেন তুমি ভদ্রতাও জানো না। ঠিক বলেছ, ক্ষমা চাইতেই তো গিয়েছিলাম, কিন্তু উনি ভারী অদ্ভুত ব্যবহার করলেন। যা বললেন তার মানেই হয় না। তাছাড়া তখন আলাপ করার মতো সময়ও ছিল না। পরদিন চেরভিয়াকভ অফিস যাবার নতুন ফ্রক কটটি গায়ে চাপিয়ে চুল টুল ছেঁটে ব্রিঝালভের কাছে গেলেন তার আচরণের কৈফিয়ত দাখিল করতে। জেনারেলের বসবার ঘরখানা দরখাস্তকারীদের ভিড়ে ভরে উঠেছে। জেনারেল স্বয়ং হাজির থেকে দরখাস্ত গ্রহণ করছেন।
জন কয়েকের সঙ্গে সাক্ষাৎকার শেষ করে জেনারেল চেরকিয়াগভের দিকে চোখ তুলে চাইলেন। কেরানিটি শুরু করলেন। বলছিলুম কি, স্যারের বোধহয় মনে আছে, কাল রাত্রে সেই যে আর্কাডিয়া থিয়েটারে আমি হেঁচে ফেলেছিলাম, হাঁচি এসে গিয়েছিল। দয়া করে ক্ষমা। কি জ্বালা, আচ্ছা আহাম্মকের পাল্লায় পড়েছি তো, বলে জেনারেল পরবর্তী লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আপনার কি দরকার বলুন। চেরভিয়াকভের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভাবলেন, আমার কথা উনি শুনতেই চান না, তার মানে উনি চটে গিয়েছেন। কিন্তু ওকে এরকম চটিয়ে রাখা তো ঠিক হবে না, ওকে বুঝিয়ে বলা দরকার। সর্বশেষ দরখাস্তকারীর সঙ্গে কথা শেষ করে জেনারেল যখন তার খাস কামরার দিকে পা বাড়িয়েছেন, অমনি চেরভিয়াকভ গিয়ে তার পিছু ধরলেন এবং বিড়বিড় করে বলতে লাগলেন, মাফ করবেন, আমার এমন একটা আন্তরিক অনুশোচনা হচ্ছে যে আপনাকে আবার বিরক্ত না করে পারছি না। জেনারেল এমনভাবে চেরভিয়াকভের দিকে তাকালেন যেন বুঝি তিনি কেঁদে ফেলবেন। হাত নেড়ে চেরভিয়াকভকে ভাগিয়ে দিয়ে বললেন, আমাকে নিয়ে তামাশা পেয়েছেন না? কেরানির মুখের সামনেই দরজা বন্ধ করে দিলেন। তামাশা? চেরভিয়াকভ ভাবলেন, এর মধ্যে তামাশার কি আছে? জেনারেল হয়েও কিছু কিন্তু কথাটা বুঝতে পারছেন না। বেশ, মাপ চাইতে গিয়ে ভদ্রলোককে আমিও আর বিরক্ত করতে আসছি না, চুলোয় যাক, বরং একটা চিঠি লিখে জানিয়ে দেয়া যাবে, বাস, এই শেষ, আর কখনো আসছি না ওর কাছে। বাড়ি যেতে যেতে চেরভিয়াকভের চিন্তা এই ধরনের একটা খাতেই বইছিল। চিঠিখানা কিন্তু তার আর লেখা হয়ে উঠল না। ভেবে ভেবে কিছুতেই ঠাহর করতে পারলেন না কথাগুলো কি করে সাজাবেন। সুতরাং ব্যাপারটা ফয়সালা করে নেবার জন্যে পরের দিন আবার তাকে যেতে হলো জেনারেলের কাছে। জেনারেল সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতেই চেরভিয়াকভ শুরু করলেন। গতকাল আপনাকে একটু বিরক্ত করতে হয়েছিল, কিন্তু তার মানে আপনি যা বলতে চাইছিলেন তা নয়। রসিকতা করার কোনো মতলবই আমার ছিল না। সেদিন হেঁচে ফেলে আপনার যে অসুবিধা ঘটিয়েছিলাম তার জন্য মাপ চাইতেই এসেছিলাম। আপনাকে নিয়ে রসিকতা করার কথা আমার মনেই হয়নি। তাই কখনো হয়? লোককে নিয়ে রসিকতা করার ইচ্ছে যদি একবার আমাদের পেয়ে বসে, তাহলে কোথায় থাকবে মান সম্মান, কোথায় থাকবে আমাদের ওপরওয়ালাদের প্রতি ভক্তি শ্রদ্ধা? রাগে বিবর্ণ হয়ে কাঁপতে কাঁপতে জেনারেল হুঙ্কার দিয়ে উঠলেন, নিকালো, আভি নিকলো। আতঙ্কে বিমূঢ় হয়ে চেরভিয়াকভ বললেন, আগে? পা ঠুকে জেনারেল ফের চেঁচিয়ে উঠলেন, আভি নিকলো। চেরভিয়াকভের মনে হলো বুঝি ওর শরীরের মধ্যে কি একটা যন্ত্র যেন বিকল হয়ে গেছে, কান ভোঁ ভোঁ করছে, চোখে দেখা যাচ্ছে না কিছুই। দরজা দিয়ে কোনো মতে পিছিয়ে এসে হোঁচট খেতে খেতে চেরভিয়াকভ হাঁটতে শুরু করলেন। আচ্ছন্নের মতো বাড়ি পৌঁছে আপিসের ফ্রক কোট সমিতি সোফার উপর শুয়ে পড়ে মরে গেলেন।